নিউ বাবা মন্দির তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো নিউ বাবা মন্দির আর নাথুলা পাসের যে ভিডিওটা আপলোড করেছি সেটা যদি না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখো, এটা তারই সেকেন্ড পার্ট। নিউ বাবা মন্দিরের ওখান থেকে বেরিয়ে কুপাপের রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দির, বা যেটা তোমরা সবাই জানো বাবা হরভজন সিং এর মেন যেটা মন্দির সেটা, সেখানেই এখন যাচ্ছি। পাঁচ তারিখ নাথুলা সহ সাউথ সিকিমে বরফ পড়েছিল, মানে হেভি স্নোফল হয়েছিল, যেটা নিউজেও হাইলাইট করা হয়েছিল, আর যেটার কারণে ভ্রমণ প্রেমিকরা ভেবেই নিয়েছিল যে এবার থেকে স্নোফল স্টার্ট। এবার আমরা এখানে এসেছি 24 তারিখ, বাট দুর্ভাগ্যবশত 5 তারিখের পরে স্নোফল আর হয়নি। কিন্তু এখানে তো ওয়েদার চেঞ্জ হতেই থাকে, তাই মাঝে মধ্যে অল্প স্বল্প স্নোফল হয়, মানে অল্প স্বল্প মানে একদমই অল্প স্বল্প, যে কারণে এই স্নোফলের খবরগুলো নিউজের হেডলাইনে আসতে পারে না। এবার এখানে যে স্নোফলটা হয় সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু এই যে রাস্তার ধারে দেখো সাদা সাদা তুলোর মতো যে ডাস্টি টাইপের পড়ে আছে সাদা অংশগুলো, সেগুলো কিন্তু বরফ, মানে স্নোফলের বরফ। এবার আমাদের কপাল খারাপ, আর কি করা যাবে। এইসব দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসি ওল্ড বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দিরের সামনের লোকেশনটা কিছুটা এরকম, আর এই দিকটায় আছে একটা জুতো রাখার জায়গা, যেখানে জুতো খুলে আমরা যেতে পারবো ওল্ড বাবা মন্দির। বাবা মন্দিরে যেতে হলে সিঁড়ি ধরে ওপরে উঠতে হয়, বাট নিচে আছে হিস্ট্রি রুম, যেখানে বাবা হরভজন সিং এর পুরো ইতিহাস এইভাবে সাজানো হয়ে আছে। এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব বাবার বাংকারে। বাংকার মানে সেই ঘর যেখানে বাবা হরভজন সিং ডিউটি চলাকালীন থাকতেন, মানে অফিস, বেডরুম। বাবা হরভজন সিং মারা যাওয়ার পর ওই বাংকারটাকেই মন্দির হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা বাবা মন্দির নামে প্রসিদ্ধ। ভেতরে ঢুকলে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে বাবার অফিস। তারপর বেডরুম, যেখানে এখনো বুট পলিশ করে রাখা থাকে, এবং তার পাশাপাশি এখনো ড্রেস প্রেস হয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা থাকে, মানে একটা জীবিত মানুষ রুমের মধ্যে থাকলে যেভাবে রুমটাকে রাখা যায় এখনো সেইভাবেই রুমটা আছে। শুধু ভারতীয় সেনা নয়, ভারতীয় সেনার পাশাপাশি সমস্ত ভারতীয়দের কাছে এটা একটা পবিত্র জায়গা। বাবা হরভজন সিং, যার নামে এই মন্দির, মানে এই যে বাবা মন্দির যার নামে প্রতিষ্ঠিত, তিনি একজন ছিলেন আর্মি অফিসার। তাহলে আর্মি অফিসার হওয়ার পরেও তার নামে এই মন্দির কেন গড়ে উঠলো, চলো সেই গল্প বলি। বাবা হরভজন সিং এর জন্ম 1946 সালে 30 আগস্ট। তৎকালীন ব্রিটিশ ভারতে পাঞ্জাবের একটি গ্রাম যেটার নাম সদ্রানা, সেখানে তার জন্ম হয়। তিনি ভারতীয় সেনাবাহিনীর 23 পাঞ্জাব রেজিমেন্টের একজন সিপাহী ছিলেন। 1968 সালে 8ই অক্টোবর 22 বছর বয়সে তিনি নাথুলা পাসের কাছে দায়িত্ব পালনকালে নিখোঁজ হন। কথিত আছে রসদবাহী খচ্চরদের পথ দেখানোর সময় তিনি একটি নালায় পিছলে পড়ে ডুবে যান। কয়েকদিন ওনাকে আর্মির তরফ থেকে খোঁজা হয়, কিন্তু ওনার বডি কোথাও পাওয়া যায় না। কয়েকদিন পর তিনি তার সহকর্মীর স্বপ্নে আসেন এবং নিজের দেহটা কোথায় আছে সেটা জানান। আশ্চর্যজনকভাবে সেই নির্দিষ্ট জায়গায় ওনার বডি খুঁজে পাওয়া যায়, এবং এরপরে ওনাকে সম্মান জানানোর জন্য এই
ওল্ড বাবা মন্দির বা যেটা আদি বাবা মন্দির নামে পরিচিত এটাকে স্থাপন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা আজও বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও বাবা হরভজন সিং এর আত্মা ভারত চীন সীমান্তে টহল দেন, মানে ডিউটিরত অবস্থায় থাকেন এবং তার সহকর্মীদের রক্ষাও করেন। ওই যে মন্দিরের ভিতরে খাট গোছানো অবস্থায় আছে, জুতো পলিশ করা অবস্থায় আছে, তার মূল কারণ হচ্ছে তার মৃত্যুর পরেও তার উপস্থিতি অনুভব করা যায় সেই কারণে। আর এখনো নাকি রাত পেরিয়ে যখন দিন হয় তখন তার ওই পলিশ করা বুটে মাটি লেগে থাকে, বিছানার চাদর কুঁচকে থাকে, যেটা তার উপস্থিতি প্রমাণ করে। ওটা থাকার জায়গা, এটা মন্দিরটা। ওনার নাম কিন্তু এখনো ভারতীয় সেনাবাহিনীর লিস্ট থেকে বাতিল দেওয়া হয়নি। ওনার নাম এখনো আছে, ওনার অ্যাকাউন্টে এখনো টাকা ক্রেডিট হয়, মানে স্যালারি ক্রেডিট হয়। আর উনি বছরে একবার পাঞ্জাবে নিজের বাড়িতে যায় ছুটি নিয়ে, সেটাও শোনা যায়। এবং তিনি এখনো চীনের গতিবিধি সম্পর্কে অন্তত 3 দিন আগে ভারতীয় সৈন্যদের সতর্ক করে দেন। শুনতে গল্প লাগলে এটাই কিন্তু সত্যি, আর সেই কারণেই ওনাকে সম্মান জানানোর জন্য এই বাবা মন্দির। এই শুকনো কিশমিশটাই হচ্ছে বাবা মন্দিরের প্রসাদ। বাবা মন্দির থেকে ফেরার সময় আমরা রাস্তার ধারে দাঁড়াই। নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, তাই কিন্তু এ না মিহিদানা, এ তো মিহিদানা, ওটা ভিজে যাবে। চুটকার লাড্ডু খাও না, আমার ছবি সমেত তুলে দাও, তুলে দাও। বাবা দেখিছো? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়ুদারকে নিয়ে এসেছি। দেখো ঝাঁটানোর মতো বরফ ঝাঁটাচ্ছে, একেই তো বরফটা ঝাঁটানোর মতো। One hour later. ওখান থেকে আমরা কুপুপের লেক, যেটা এলিফ্যান্ট লেক নামে খুব ফেমাস, সেই জায়গাটায় আসি। আচ্ছা, এখানে নিচে যাওয়া যায়নি? অনেক টাইম লেগে যাবে। লেপাসটা নীল, লেপাসটা সাদা। কুপুপ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,400 ফিট উঁচুতে অবস্থিত। এটা এলিফ্যান্ট লেক, এবার আমরা যাবো ছাঙ্গু লেক। ওখানে আমরা বেশি সময় নষ্ট না করে চলে আসি টসমঙ্গ লেক, বা যেটা এখন ফেমাস ছাঙ্গু লেক নামে, যেখানে খুব একটা সময় আমরা ছিলাম না। পাশাপাশি দুপুর পেরিয়ে বিকেল হচ্ছিল, আর আমরা কেউ দুপুরের খাবার তখনও পর্যন্ত খাইনি, তো দুপুরের খাবারটাও খেতে হতো। এই টসমঙ্গল লেক বা ছাঙ্গু লেক প্রধানত 3টি কারণে খুবই জনপ্রিয়। ইস্ট সিকিমের এই লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফিট উঁচুতে অবস্থিত, আর এই লেকের জল হিমবাহের জল থেকে পুষ্ট। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই লেক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। দ্বিতীয়ত, ট্রেকিং, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির জন্য এই জায়গাটা খুব উপযুক্ত। এই লেকের আশেপাশে তোমরা ইয়াক দেখতে পাবে, যেখানে তুমি সামান্য টাকা খরচা করে ইয়াকের পিঠে চড়ে ঘুরতে পারবে। তবে এই ইয়াকের পিঠে চড়লে 100 টাকা, আর পিঠে চড়ে ঘুরলে 500 টাকা। মানে ছবি তোলার জন্য তুমি যদি ইয়াকের পিঠে ওঠো তাহলে তোমাকে 100 টাকা খরচা করতে হবে। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ হলো এটি বৌদ্ধদের কাছে ধার্মিক স্থান, কারণ বৌদ্ধ গুরু পদ্মসম্ভব এই লেকের ধারে ধ্যান করতেন এবং তিনি এই লেকটিকে পবিত্র বলে ঘোষণা করেছিলেন। স্থানীয় লোকেদের কাছে এই লেকের জল রোগ নিরাময় করার ক্ষমতা রাখে। এর পাশাপাশি আরো একটা গল্প খুবই প্রচলিত আছে এখানে, যেটা হলো এই লেকের জল রং বদলায়। যখন এই লেকের জল গাঢ় বা ঘোলাটে রঙের হয় তখন এখানকার লোকেরা বিশ্বাস করে যে এটা প্রাকৃতিক দুর্যোগ বা অমঙ্গলের সংকেত। আবার জল
আনইউজুয়ালি যখন পরিষ্কার বা উজ্জ্বল দেখায় তখন সেটা সৌভাগ্য বা সুসময়ের প্রতীক বলে মনে করে এখানকার লোকেরা। তবে এই ব্যাখ্যাগুলি কিন্তু লোকবিশ্বাস ও ঐতিহ্যের অংশ, কোনো সায়েন্টিফিক কারণ কিন্তু এর পিছনে নেই। ফেরার সময় এই ছাঙ্গু লেক থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আমরা একটা দোকানে উঠি দুপুরের খাবার খাবো বলে। নাথুলা যাওয়ার সময় এই দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, অ্যাডভান্স পেমেন্ট করেছি এবং দুপুরের খাবার খাবো বলে অর্ডার দিয়েই গেছিলাম। A few moments later. বরফ যেমন পায়নি সেরকম এই দৃশ্য সবাই পায় না, এটাও কিন্তু মানতে হবে। দুপুরের খাবার খেয়ে আমরা পৌঁছাই গ্যাংটকের একটা নতুন হোটেলে। আগের হোটেলটা পছন্দ না হওয়ার কারণে ট্যুর এজেন্সির সঙ্গে কথা বলি, ট্যুর এজেন্সি অন্য একটা হোটেল অ্যারেঞ্জ করে দেয়। এখন আমরা আছি সেই হোটেলে। আমরা রুমে আসছি, রুমে আসার পরে টুকটাক এপাশ ওপাশে জিনিসপত্র খেয়েছি, খেয়ে দিয়ে আড্ডা মারছি, আড্ডা মারার পরে এখন আসছি আমি রুমে, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো সেই জন্য। এই হচ্ছে রুম হোটেল, এটা ব্যালকনি, এর বাইরে পুরোটা কালকে সকালবেলা দেখাবো। রাতের বেলা 1 মিনিট, রাতের বেলা ভিউ কিছুটা এরকম। সামনে ওই যে ছোট ছোট পাহাড়ি ঘরগুলো আছে, লাইট জ্বলছে, সেগুলো দেখা যাচ্ছে। বাকিটা কালকে সকালে। রাত হতে সিম্পল বাঙালির প্রিয় মাছ ভাত খেয়ে দিন শেষ করি। তবে কাল সকালে মানে 25 তারিখ এই হোটেলের নাম ঠিকানা সব দেখাবো। আপাতত টাটা।